বাড়ির ছাদে একটি ঝাউ গাছ আছে, তার গোড়ার নিচে বসে গালে হাত দিয়ে ভাবছি আজকের দিনটি যে আমার জীবনে এত বড় একটি মোড় নেবে তা আমি স্বপ্নেও ভাবিনি। হঠাৎ করে আমার বিয়েটা হয়ে যায়। সত্যি বলতে কি, আজকে যে আমার বিয়ে হবে তা আমি নিজেও জানতাম না। এক মুহূর্তের মধ্যে কি থেকে কি হয়ে গেল। সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা হলো, যার সঙ্গে আমার বিয়ে হলো সে আর কেউ না, আমার চাচাতো বোন, আমার আপন চাচাতো বোন তানিশা আপু। তার সঙ্গে আমার বিয়েটা হয়েছে। যাকে আজকে সকালে আমি আপু বলে ডেকেছি সে এখন আমার বউ। আর এখন আমি দাঁড়িয়ে আছি বাসার ছাদের ওপর। এদিকে আমার নতুন বউ অর্থাৎ তানিশা আপু বাসর ঘরে আমার জন্য অপেক্ষা করছে। তবে আপনারা হয়তো কিছুই বুঝতে পারছেন না। চলুন আপনাদের পুরো বিষয়টা বুঝিয়ে বলি, কেমন করে এত দ্রুত এসব ঘটনা ঘটে গেল। আজ থেকে 2 সপ্তাহ আগে আমার চাচাতো বোন তানিশার বিয়ে ঠিক হয়। পাত্রটি আমার বন্ধু রনির বড় ভাই, নাম তানভীর। ছেলেটিকে সবার খুব পছন্দ হয়, বলা যায় সব দিক দিয়েই সে একদম পারফেক্ট। বরের পক্ষ থেকে বিয়ের তারিখও ঠিক হয় আজকের দিনটিতেই। কিন্তু কথায় বলে না, সবার কপালে সুখ চিরস্থায়ী হয় না। হয়তো সেই কারণেই তানিশার কপালেও এই সুখটুকু আর জোটেনি। তানিশা আপু আমার চেয়ে 3 বছরের বড়। আমি থাকি দেশের বাইরে, কিন্তু শুধুমাত্র আপুর বিয়ের জন্যই ছুটিতে দেশে এসেছি। বিয়ের দিন বাড়িতে সবাই মিলে কতই না মজা করেছি, হাসি ঠাট্টায় মেতে আছে। সাজসজ্জা, অতিথি আপ্যায়ন সব কিছুই একদম উৎসব মুখর ছিল। হঠাৎ আমার ফোনে একটি আননোন নম্বর থেকে কল আসে। আমি ফোনটা রিসিভ করে বলি, হ্যালো, কে বলছেন? দোস্ত, রনি বলছি। রনি, তোদের আসতে আর কত সময় লাগবে? বিয়ের সময় তো প্রায় পার হয়ে যাচ্ছে। তানভীর ভাই হলেন তানিশা আপুর হবু বর, আর রনি ওনার ছোট ভাই। আমাদের আর হয়তো কখনো যাওয়া হবে না। আরে রনি, কাঁদছিস কেন? কি হয়েছে তোদের? অভ্র, তোকে কিভাবে কথাটা বলবো আমি নিজেও বুঝতে পারছি না। আরে কি হয়েছে সেটা তো আগে বল। আর এভাবেই বা কাঁদছিস কেন? আজকে তো এত সুন্দর একটা দিন। ভাই, তানিসাপুর কপালে হয়তো তানবীর ভাই নেই। মানে? তানবীর তানভীর ভাইয়ের কি হয়েছে? ভাইয়া আর এই পৃথিবীতে নেই। কি কি বলছিস এসব রনি? ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। কি করে হলো এসব? আমরা যখন কোনে বাড়ির উদ্দেশ্যে বের হই, হঠাৎ করে আমাদের গাড়ির ব্রেক ফেল হয়। ড্রাইভার গাড়ি কন্ট্রোল করতে পারেনি, তাই রাস্তার পাশের একটা গাছের সঙ্গে গিয়ে ধাক্কা লাগে। ভাইয়া সহ আরও 2জন মারা গেছে। কথাটা বলেই রনি জোরে জোরে কাঁদতে শুরু করে। রনির কান্না শুনে আমার বুক ভেঙে যায়। আমি রনিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি। রনি, আমি আসি। তোরা কোন হাসপাতালে আছিস? মেডিকেল হাসপাতালে। ঠিক আছে, আমি আসি বলেই আমি ফোনটা কেটে দেই। আমি যখন হাসপাতালের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হব, তখন চাচা জানতে চায়, কোথায় যাস এ সময় অভ্র? বরযাত্রী তো এসে পড়বি। আমি এসে তোমাদের সব বলছি। এখন তোমরা এই দিকটা একটু সামনে নিও চাচা। এদিকে বিয়ে বাড়িতে সবাই খুব চিন্তিত হয়ে পড়েছে, বর এখনো কেন আসে না। চাচাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আমি বাইক নিয়ে সোজা মেডিকেল হাসপাতালের দিকে রওনা দিই। হাসপাতালে পৌঁছে রনির কেবিনের দিকে হাঁটতে থাকি। কেবিনে ঢুকতেই দেখি রনি একদম ভেঙে পড়েছে। কিভাবে কি হলো? সব শেষ রে। কাঁদিস না ভাই। কান্না ছাড়ার কিছুই নেই ভাই আমাদের। শান্ত হ রনি। তোর আব্বু আম্মু কোথায়? ভাইয়ের লাশের কাছে পাশের কেবিনেই আছে। রনির কান্না দেখে আমার চোখে পানি চলে আসে। আমি তানভীর ভাইয়ের লাশের কাছে আছি। এসে দেখি সবাই বুক ফাটা কান্না করছে। তাদের সবার কান্না দেখে আমি আর শান্ত থাকতে পারি না, আমিও কাঁদতে থাকি। আন্টি, প্লিজ কান্না করবেন না। আর আঙ্কেল, আপনি অন্তত কান্নাটা থামান। সবাই একসাথে এভাবে কান্না করতে থাকলে তানভীর ভাইয়ের আত্মা অনেক কষ্ট পাবে। কিভাবে কান্না থামাই বলো বাবা? আমাদের যে সব শেষ হয়ে গেল। আঙ্কেল, আপনি এভাবে কাঁদতে থাকলে সবাইকে সান্ত্বনা কে দেবে? কিভাবে শান্ত থাকি? তানবীর যে আমার বড় ছেলে, তাকে নিয়ে কত স্বপ্ন ছিল বাবা। আপনার এইভাবে কান্না করলে কি আর তানভীর ভাই ফিরে আসবে বলুন? প্লিজ সবাই কান্না থামান। আমার এই কথা বলার পর দেখলাম সবাই ধীরে ধীরে কান্না করা থামিয়ে দিল। আমি আবার বললাম, আমার মনে হয় এখানে এভাবে কান্না না করে তানভীর ভাইয়ের দাফন সম্পন্ন করা উচিত। এরপর লাশ নিয়ে ফিরে জানাজার নামাজ আদায় করে সবার কাছ থেকে বিদায় নিয়ে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। ফোন হাতে নিয়ে দেখি চাচা আমাকে অনেকবার ফোন করেছে, তাই আর দেরি না করে দ্রুত বাইক চালিয়ে চলে আসি। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে বিকেল গড়িয়ে যায়। বাসার ভেতরে ঢুকতেই চাচা প্রশ্ন করে, এতক্ষণ কোথায় ছিলি তুই বল তো অভ্র? আর বরপক্ষের কেউ ফোন ধরছে না কেন?
দেখে চাচা পেছনে বাড়ির সবাই দাঁড়িয়ে আছে, এমনকি তানিশা আপু। আমি বললাম, তোমরা সবাই শান্ত হও, আমি সব খুলে বলছি। তাড়াতাড়ি বল, কি বলবি? আসলে তানভীর ভাই কি হয়েছে আর কাঁদছিস কেন তুই? আসলে তানভীর ভাই আর আমাদের মাঝে নেই। উনি দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে চলে গেছেন। এরপর আমি সব ঘটনা খুলে বলি। এসব শুনে তানিশা আপু দৌড়ে রুমের দিকে চলে যায়। আমি বুঝতে পারি কিছু একটা হবে, তাই আমিও তার পিছু পিছু দৌড়াই। যা ভাবছিলাম তাই হলো। জানালা দিয়ে দেখি তানিশা আপু আত্মহত্যা করার চেষ্টা করছে। আপু গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করছে। এখন কি করব বুঝতে পারছিলাম না। সবাই বাইরে থেকে দরজায় ধাক্কাধাক্কি করছে। এখন দ্রুত কিছু একটা করতে হবে, যেভাবে হোক দরজাটা ভাঙতে হবে। আমি দরজার পাশে গিয়ে সবাইকে জোরে জোরে লাথি মারার জন্য বলি। আমার কথা শুনে সবাই দরজায় লাথি মারতে শুরু করে। 5-6টা লাথি মারার পরও অবশ্যই দরজাটা ভেঙে ফেলতে সক্ষম হই। ভিতরে গিয়ে আপুকে নামিয়ে টাস টাস করে গালে 2টা থাপ্পড় বসিয়ে দেই। আপু হয়তো এটা কখনই ভাবেনি যে আমি আপুকে থাপ্পড় মারবো। থাপ্পড় খেয়ে আপু আমার গায়ে হেলান দিয়ে জ্ঞান হারায়। মনে হয় থাপ্পড়টা বেশ জোরেই লেগেছে, তাই হয়তো জ্ঞান হারিয়েছে। আমি আপুকে কোলে নিয়ে নিচে নামি। সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। এরপর আপুর জ্ঞান ফেরানোর জন্য অনেক চেষ্টা করলাম। আম্মুকে বললাম, একটু পানি নিয়ে আসো। আম্মু পানি এনে আপুর চোখে মুখে ছিটিয়ে দিল। সঙ্গে সঙ্গে আপুর জ্ঞান ফিরে আসে। তখন আমি বলি, এটা কি আপু, নিজের জীবন এভাবে নষ্ট করে দিতে গেলা কেন? তো কি করব বল, কি নিয়ে বাঁচবো আমি? আমার সবারই তো শেষ হয়ে গেল। তাই বলে কি আত্মহত্যা করতে হবে? তোমার কি বা করার ছিল বল? আমরা আবার তোমার জন্য পাত্র খুঁজবো। আমাকে কে বিয়ে করবে শুনি? যে মেয়ের হবু বর রাস্তায় আসার আগেই মারা যায়, সে মেয়েকে কে বিয়ে করবে তুই বল? আমি কিছুই জানি না বলে আমি ওখান থেকে চলে আসি। সেখানে আর বেশিক্ষণ থাকলে হয়তো আমিও কেঁদে দিতাম, তাই সেখান থেকে সোজা ছাদে চলে আসি। ছাদের এক কোণে দাঁড়িয়ে থাকি। আবুর জন্য অনেক কষ্ট হচ্ছে। আমার চোখের কোণে হাত দিয়ে দেখি পানি চলে এসেছে। সাথে অনেক সময় দাঁড়িয়ে আবুর কথা ভাবতে থাকি। হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ অনুভব করি। পেছন ফিরে দেখি আব্বু। আব্বু কিছু বলবে? হ্যাঁ বলবো। বলো, কি বলবে? তুই আগে আমাকে কথা দে, আমি যা বলবো সেই কথাগুলো তুই রাখবি। হুম, রাখবো, বলো। আমি বলি কি, তুই তানিশাকে বিয়ে করে নে। কি বলছো আব্বু, এটা কিভাবে সম্ভব? তানিশা আমার আপু হয়, তার উপর আমার থেকে বড়। আমি জানি, কিন্তু তানিশার যদি কিছু হয়ে যায়? আমি জানি না, আমি পারবো না। কিন্তু তুই ভেবে দেখতে পারিস, তোর জন্য হয়তো সে বেঁচে থাকতে পারবে। ঠিক আছে, ভেবে দেখবো। আব্বু সেখান থেকে চলে যায়। আমি এখনো সেখানে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর চাচু আমাকে বলে, অব্র, আমি একটা কথা বলি। এখন আমি কি করব? একদিকে পরিবারের ভালোবাসার মানুষ, অন্যদিকে একটা জীবন বাঁচানোর প্রশ্ন। চাচু কি বলতে চায়, আমার কি করা উচিত ভাবতে থাকি আমি। বাবা তো তার মতো করে কথা বলে চলে গেছে। এখন চাচা এসেছে সামনে। চোখের সামনে তানিশা আপুর সাথে খুনসুটির সময়গুলো ভাসছে। কিভাবে কি করব? আমি তখনও ছাদের সেই কোণেই দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর চাচু আমাকে বলে, অব্র, আমি একটা কথা বলি। চাচা বলেন। তুই আমার মাথায় হাত দিয়ে বল, আমার কথা রাখবি। কিন্তু চাচা। কোনো কিন্তু নয়, তুই আমার মাথায় হাত দিয়ে বল, আমার কথা রাখবি। আচ্ছা বলো, তুমি যা বলবে আমি শুনবো। তুই আমার মেয়েকে বিয়ে কর বাবা, আমার মেয়েটার জীবন বাঁচা। কথাটা বলে চাচা কান্না করতে শুরু করে। কি করব আমি, মাথা যেন কাজ করে না। নিজেকে একটু সামনে নিয়ে বললাম, কিন্তু চাচা, তানিশা তো আমার আপু লাগে, তার উপর আমার বড় হয়, সে কি এসব মানবে? কোনো কিন্তু নয়, আর তানিশা তোর মাত্র 2-3 বছরের বড়। প্লিজ বাবা, তুই আমার মেয়েকে বিয়ে করে ওর জীবনটা বাঁচা। বল বাবা, বিয়ে করবি? তিনি আরো জোরে কাঁদতে শুরু করে। উপায় নেই আর কোনো, তাই আর দেরি না করে বলি, ঠিক আছে চাচা, আমি বিয়েতে রাজি আছি, কিন্তু আপু যদি কোনো সমস্যায় পড়ে? সেসব আমি সামলাবো। আর তারপর এভাবেই আমার আর তানিশা আপুর বিয়েটা সম্পূর্ণ হলো। এতক্ষণ যা বললাম তা সবই বিয়ের আগের ঘটনা। দেখেছেন কখন থেকে আপনাদের সাথে বকবক করে যাচ্ছি, অথচ আপনাদের আমার পরিচয়টাই দেওয়া হয়নি। আমার নাম আফসান আহমেদ অব্র। আমি বাবা মায়ের একমাত্র ছেলে, আর আমার ছোট একটা দুষ্টু মিষ্টি বোন আছে। আমার মনে হয় আপনাদের আর কিছু বলার দরকার নেই, কারণ সামনে আপনারা সব জানতে পারবেন। এখন আর বকবক না করে চলুন গল্পে ফেরা যাক। আমি ছাদের উপর দাঁড়িয়ে এসব ঘটনায় ভাবছিলাম। কখন যে চোখে পানি চলে এসেছে নিজেও জানতে পারিনি। চোখ মুছছি,
তখনই কেউ আমার কাঁধে হাত রাখে। পেছনে তাকিয়ে দেখি আপু। আমি এখনও রুমে যাইনি, তাই হয়তো আবার খুঁজতে খুঁজতে এখানে এসেছে। কি করব রুমে গিয়ে? তানিশা আপু আমার আপন চাচাতো বোন, এভাবে বিয়ে ভেঙে তার সাথে যে বিয়ে হবে তিনিও বা মেনে নেবে কি, আর আমিও বা মানব কি বুঝতে পারছি না। তাই কিছুটা মন খারাপ করে ছাদে এসেছিলাম। বাবা আবার এসেছে। আব্বু এই সময় এখানে, এখনো ঘুমাওনি কেন? পৃথিবীর একমাত্র খারাপ বাবা হয়তো আমি। নিজের ভাইয়ের বিয়ের জন্য নিজের ছেলেকে কোরবানি দিলাম। এভাবে বলো না তো। তোর সাথে আমি আর তোর চাচা অনেক বড় অন্যায় করে ফেলেছি, তাই না? এই সমস্যাটা তোর ঘুরে বেড়ানোর, আচ্ছা, এই সময়টা তোর ঘুরে বেড়ানোর, বন্ধুদের সাথে সময় কাটানোর, পড়াশোনা করার সময়। সেখানে আমরা তোর উপর অনেক বড় একটা দায়িত্ব দিয়ে ফেলেছি। তোর অমত থাকা সত্ত্বেও আমরা তানিশার সাথে তোর বিয়ে দিয়েছি। আমাদের মাফ করে দিস বাবা। কি সব আবল তাবল বলছো আব্বু? তোমরা যা ভালো মনে করেছো তাই বিয়ে দিয়েছো, এতে কষ্ট পাওয়ার কি আছে? সবার আগে পরিবারের বিষয়টা আসবে। আমি কি পরিবারের বাহিরের মানুষ? মেয়েটা কিছু একটা করে ফেলতে পারে, তাই তোর সাথে বিয়ে দিয়েছি। রাগ করিস না বাবা, অনেক রাত হয়েছে, ঘরে যা বাবা। মেয়েটা একা বসে আছে, তারও তো মন খারাপ হয়েছে হয়েছে আছে হয়তো, কথা বলতে পারছি না ঠিক মতো। আমি আর কিছু না বলে নিচে চলে এলাম। আমার রুমে দরজা খুলে দেখি তানিশা আপু কাঁদছে বিছানায় বসে। এখন আমার ঠিক কি করা উচিত বা বলা উচিত বুঝতে পারছি না। আমি কাঠের দরজার পাশে গিয়ে দাঁড়িয়ে রইলাম। অভ্র, হুম। তোর সাথে আমার কিছু কথা আছে। আপু বলো, কি বলবে? আমি জানি তুই খুব ভালো একটা ছেলে, তোর মতন স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার, কিন্তু আমি তোকে স্বামী হিসেবে মানতে পারবো না। অবাক হয়ে তাকিয়ে রইলাম আপুর দিকে। এটা স্বাভাবিক বিষয়, অবাক হওয়ার কি আছে? আমিও কি মানতে পারছি তাকে বউ হিসেবে? সে আজ যেমন আপু বলে ডেকে এসেছি, সে আবার বলে তুই জানিস তুই আমার ছোট ভাই, হোক তুই আমার চাচাতো ভাই, কিন্তু আমি তোকে স্বামী হিসেবে মানতে পারবো না। আমি কিছু বললাম না, কেবল চুপ করে রইলাম। কি বলবো আমি? বড় মানুষ যখন কথা বলছে আমি আর কি বা বলতে পারি? তানিশা আপু আবার বলে, আমার মনে হয় তুই আমাকে বউ হিসেবে মানিস না, যেহেতু এভাবে তুইও কখনো ভাবিসনি, তাই না? আমি তখনও চুপ, বলার মতো কিছুই নেই। আগে সে কথা শেষ করো, দেখি কি বলে। সে আবার বলে, তুই আমাকে প্রশ্ন করতে পারিস, আমি যদি তোকে স্বামী হিসেবে মানতে না পারি তাহলে বিয়ে করলাম কেন? হ্যাঁ, এটারও জবাব দিয়ে দিচ্ছি। তোর সাথে বিয়ে না হলে হয়তো অন্য কারোর সাথে আমার বিয়েটা হতো, কিন্তু সে আমার মনের কষ্টটা বুঝতে পারতো না। আমার মনের অবস্থা শুধু তুই বুঝবি, অন্য কেউ না। এই পরিস্থিতি যেহেতু তোর সামনেই ঘটেছে, তাই আমার খারাপ লাগা বোঝার মতো তুই ছাড়া আর কেউ নেই, তাই রাজি হয়েছি বিয়ে করতে, বুঝেছিস? আমি তখনও তানিশা আপুর দিকে তাকিয়ে আছি। মেয়েটা যা বলছে তা ঠিক। আমি তানিশা আপুর দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে আছি। তিনি আবার বলে, জানিস অপ্র, আমি পৃথিবীর একমাত্র হতভাগা মেয়ে। সুখ আছে, বিয়েও হারালাম আমি। হুম। তুই আমাকে মাফ করে দিস, তোর জীবনটা আমি নষ্ট করে দিলাম। জানিস আমারও খুব ইচ্ছে ছিল সুন্দর একটা মেয়ে দেখে তোর বিয়ে দেব, আর তোর বিয়েতে অনেক আনন্দ করব, কিন্তু তা আর হলো না। তুই আমাকে মাফ করে দিস, আমি তোকে স্বামী হিসেবে মানতে পারছি না, কি করবো আর বল? অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়ো। এইটুকু বলে আমি বারান্দায় চলে এলাম। এমন কিছু আমার জীবনে ঘটবে আমি কখনো কল্পনাও করিনি। আমি ভেবেছিলাম আমার সঙ্গে বিয়ে হলে হয়তো তানিশার মনে কোনো আফসোস থাকবে না, সব কিছু গুছিয়ে নিতে খুব একটা সময় হবে না। কিন্তু কি ভাবলাম আর কি হলো? আসলে সবার কপালে সুখ থাকে না, আমার কপালে হয়তো নেই। আজ নিজের ওপর খুব রাগ হচ্ছে, কিন্তু আর কি বা করব? ঘর থেকে বের হয়ে ছাদে চলে এলাম, আর মনে মনে বলতে লাগলাম, তানভীর ভাই, কেন তুমি চলে গেলে? তোমার জন্য আপু এখনো কাঁদছে, হয়তো অল্প কয়েকদিনই সে তোমাকে ভালোবেসে ফেলেছে। আর কি কি বলে জানো ভাই, তোমাকে ছাড়া সে আর কাউকে স্বামী হিসেবে মানতে পারবে না। সত্যি, অল্প কয়েকদিনে তোমাকে সে অনেক ভালোবেসে ফেলেছে, এমনকি আমাকেও স্বামী হিসেবে মানতে রাজি নয়। সত্যি ভাই, তুমি অনেক ভাগ্যবান ছিলে, আপুর মতো বউ পেতে যাচ্ছিলে। কথায় বলে না, সবার কপালে সুখ থাকে না, তেমনি তোমার কপালেও নেই, আমার কপালেও নেই। হায় রে কপাল আমাদের। এইসব ভাবতে ভাবতে চোখের কোণে আবারও হাত দিয়ে দেখি পানি। চোখের পানি মুছে পকেটে থাকা ফোনটা হাতে নিয়ে দেখি এখন রাত 2:45 বাজে। তাই আর সেখানে দাঁড়িয়ে না থেকে রুমে চলে এলাম। রুমে এসে দেখি আপু এখনও নাক টেনে টেনে কাঁদছে। কি ব্যাপার আপু, তুমি এখনও ঘুমাওনি? কোথায় গিয়েছিলি? একটু বাইরে গিয়েছিলাম, রাত অনেক হয়েছে, ঘুমিয়ে পড়ো। তুই কোথায় ঘুমাবি? সেটা আপনার না জানলেও চলবে, আপনি বিছানার ওপর ঘুমিয়ে পড়ুন।
আমি ফ্লোরে শুয়ে পড়ছি। এরপর আর কিছু না বলে নিচে চাদর বিছিয়ে ঘুমিয়ে পড়লাম। সে সাথে হঠাৎ কারো কান্নার শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখি আপু এখনও কাঁদছেন। তখন আমি বললাম, হ্যাঁ আপু, তোমার সমস্যাটা কি? এখনো কি ঘুমোতে দেবে না? যা হবার তা তো হয়ে গেছে। ঠিক আছে, তুই ঘুমা। আমি আবারও ঘুমিয়ে পড়লাম। হঠাৎ সকালে কারো কান্নাকাটি আর চেঁচামেচিতে আমার ঘুমটা ভেঙে গেল। উঠে বের হয়ে দেখলাম তানিশা, আম্মু, আব্বু, আমার ছোট বোন রিয়া সবাই কাঁদছেন। আমি কাছে গিয়ে বললাম, আব্বু কি হয়েছে? এভাবে কান্না করছে কেন? আপু তুমি অন্তত বলো কি হয়েছে। আসলে দোকানটা কি হয়েছে বলো না। দোকানে আগুন লেগে গেছে আর পুরো দোকানটা পুড়ে গেছে। কি বলছো এসব? বাবা ঠিক বলেছো। সবার কথা শোনার পর যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। আমি এখন কি করব কিছু বুঝে উঠতে পারছিলাম না। এরপর নিজেকে ঠিক রেখে আমি সবাইকে সান্ত্বনা দিতে লাগলাম। এভাবে আরও কয়েকদিন কেটে গেল। তারপর শুরু হলো সংসারের চরম অশান্তি। বাবা এখন বুড়ো মানুষ, ঠিক মতো কাজ করতে পারেন না। তাই আর সংসারে এই কষ্ট দেখতে না পেরে সংসারে হাল ধরতে হলো আমাকে। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। তাই আমার বন্ধু আফিকুলকে ফোন দিলাম। হ্যালো আফিকুল দোস্ত, আমার সাথে একটু দেখা করতে পারবি? আর এইভাবে বলছিস কেন? কোথায় আসতে হবে সেটা বল। স্কুলের পাশের দোকানটায় আয় না দোস্ত। ঠিক আছে, আমি আসছি। ঠিক আছে আয় বলেই ফোনটা কেটে দিলাম আর রেডি হয়ে স্কুলের পাশে দোকানটায় চলে গেলাম। একটু পরেই আফিকুলও চলে এলো। বল দোস্ত, কি বলবি? আসলে দোস্ত আমার একটা হেল্প লাগবে। তুই এইভাবে বলছিস কেন? কি হেল্প লাগবে সেটা তো বল। আসলে দোস্ত আমার একটা চাকরি লাগবে। কি? তুই চাকরি করবি? আমি চাকরি করব, একটা ব্যবস্থা করে দে না। ব্যবস্থা করব? কিন্তু তুই আমাকে হাসালি। তোর বাবার এত বড় দোকান থাকতে তুই চাকরি করবি কেন? তাহলে তোকে সব খুলে বলি কেন চাকরি করব। বল। আমি আফিকুলকে সব ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত বললাম। আমাদের দোকানে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে রে, তাই আমি চাকরি করছি। আরে কান্না করিস না দোস্ত, আমি সব ব্যবস্থা করছি। দোস্ত ঠিক আছে, সন্ধ্যা হয়ে গেছে, তুই বাড়ি যা, আমি সব ব্যবস্থা করছি। ঠিক আছে আমি যাচ্ছি, তুইও যা। বলি আমি আফিকুলকে বিদায় দিয়ে বাড়ি চলে এলাম। বাড়ি এসে দেখি আম্মু এখনো মাথায় হাত দিয়ে বসে কাঁদছেন। আম্মু কান্না করো না, কান্না করে আর কি হবে, সব তো শেষ। বাবা জানি, কিন্তু কান্না ছাড়া আর কি করব বল। আর কাঁদতে হবে না, আমি কিছু একটা ব্যবস্থা করছি। কি করবি তুই? পরে বলবো, এখন প্লিজ তুমি কান্না করো না। ঠিক আছে। আম্মুকে সান্ত্বনা দিয়ে রুমে চলে এলাম। এসে দেখি তানিশা আপু কাছে। তাই আমি বললাম, তুমি কান্না করছো কেন? আমার জন্যই তো সব হচ্ছে। তোমার জন্য আমার কি হলো? তোর এখানে আসার সাথে সাথেই ক্ষতি হয়ে গেল। আমার মনে হয় এতে আপনার কোনো দোষ নেই, এটা আমার কপালের দোষ। এটা তোর কপালের দোষ না, এটা আমার কপালের দোষ। তোমার কপালের দোষ কেমন করে হলো? হ্যাঁ, আমার কপাল খারাপ, কারণ যে মেয়ের বিয়ের দিনই বর মারা যায় আর শ্বশুরবাড়ি আসতে না আসতেই এত বড় ক্ষতি হয়ে যায়, তার কপালের দোষটা তো কার কপালের দোষ? কি বলছো? আপনার শ্বশুর বাড়ি? হ্যাঁ, আমার শ্বশুরবাড়ি তো। কেমন করে হলো তোমার শ্বশুর বাড়ি? কারণ তোর সাথে আমার বিয়ে হয়েছে, তাই এটা আমার শ্বশুরবাড়ি। কি তোমার সাথে আমার বিয়ে হয়েছে? কি ওটা বিয়ে? আমার তো মনে হয় না। হয় না কেন? আমি তোমাকে বউ হিসেবে মানি না, আর তুমিও আমাকে স্বামী হিসেবে মানো না। কথা বলতে বলতেই হঠাৎ আফিকুলের ফোন এসেছে। আফিকুল বল। খুশির খবর আছে বন্ধু। কি কি খুশির খবর? দোকানটায় বলছি। ঠিক আছে আমি আসি, তুই একটু অপেক্ষা কর। আমি ঘর থেকে বের হতে হতে তানিশা আপুকে বললাম, আমি আসি, তোমার সাথে পরে কথা বলবো। কোথায় যাবে এই সময়? এসে সব বলছি তোমাকে। আমি আর কথা না বলে চলে এলাম স্কুলের পাশের দোকানটায়। এসে দেখি আফিকুল আমার জন্য অপেক্ষা করছে। বল দোস্ত, কি খুশির খবর? আমি তোর চাকরির ব্যবস্থা করে ফেলেছি দোস্ত। কি তুই আমার জন্য চাকরির ব্যবস্থা করে ফেলেছিস? দোস্ত, তোর জন্য এইটুকু করতে পারবো না বল? আমি অনেক খুশি রে, খুব বড় একটা উপকার করেছিস। এখন বল কি খাবে? কি তুই আমাকে ঘুষ দিতে যাচ্ছিস? আর না, তোকে আজকে খুশি হয়ে খাওয়াবো। আরে লাগবে না প্লিজ দোস্ত, না করিস না। আচ্ছা ঠিক আছে, শুধু চা খাবো।
রহিম চাচা, দুটো চার বিস্কুট দেন তো। তখন রহিম চাচা বলল, ওকে দিতেছি বাবা। কিছুক্ষণ পর ওদের সাথে আড্ডা দিলাম, তারপর বাড়ি চলে এলাম। বাড়ি এসে সোজা আমার রুমে চলে এলাম। রুমে ঢুকেই তানিশা আপুকে জড়িয়ে ধরে কিরে দিলাম। কিরে, এভাবে জড়িয়ে ধরে কাঁদছিস কেন? কি হয়েছে? জানেন, আমার চাকরিটা হয়েছে। কি চাকরি হয়েছে? চাকরি হয়েছে। এখন বলেন কি খাবেন? আইসক্রিম খাওয়াবি? আমি আইসক্রিম খাবো। কিন্তু এই সময় আইসক্রিম কোথায় পাবো? লাগবে না, চা। আরে রাগ করছো কেন? আমি আনছি, ওকে? ঠিক আছে। দোকানে গিয়ে আমি আইসক্রিম নিয়ে এলাম। এই নেন আপনার আইসক্রিম। দে তাড়াতাড়ি। আপু আইসক্রিমটা হাতে নিয়ে বাচ্চাদের মতো খেতে শুরু করলেন, আর আমি আপুর দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম। কি আজব কাণ্ড, এত বড় একটা মেয়ে হয়ে বাচ্চাদের মতো আইসক্রিম খাচ্ছেন, আর আমি তাকিয়ে এসব দেখছি। ঠিক তখনই, কিরে, কি দেখছিস? তোমার খাওয়া দেখছি। এত দেখতে হবে না। কেন? তুই খাবি? খেলে দিতে পারিস। না না, লাগবে না, আমি বাচ্চাদের মতো আইসক্রিম খাই না। ওকে, তুই না খেলে চলবে। তুমি খাও। ঠিক আছে, একটা কথা বলি অব্র। বলো। তুই চাকরিতে জয়েন করবি কবে? 1 মাসের মতো লাগবে। কথা বলতে বলতে হঠাৎ আম্মু ডাক পড়ল। অভ্র, তানিশা, তোরা খেতে আয় তাড়াতাড়ি। ঠিক আছে আম্মু, আমরা আসি। তাড়াতাড়ি আয়। চলেন, আম্মু ডাকছেন। চল। দুজন একসাথে খাবার টেবিলে বসলাম। আম্মু খাবার বেড়ে দিলেন। আম্মু তুমিও খাও। আম্মু তুমিও বসো, একসাথেই খাবো। খাচ্ছি। সবার সাথে খাবার খেয়ে আমি রুমে চলে এলাম। এসে একটু শুয়েছিলাম, তখনই আপু রুমে এলেন। আপুকে দেখে আমি তাড়াতাড়ি করে নিচে বিছানা করে নিলাম, তারপর শুয়ে পড়লাম। আপু বিছানায় শুয়ে পড়লেন। কি আজব মেয়ে রে বাবা, স্বামীকে নিচে রেখে তিনি উপরে আরামে ঘুমাচ্ছেন। ওই যে সবার কপালে সুখ থাকে না, তেমনি আমার কপালেও বয়স সুখ নেই। তাই আর কিছু না ভেবেই ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো আম্মুর ডাকে। অভ্র বাবা, তাড়াতাড়ি উঠ, আর ঘুমাতে হবে না। কেন আম্মু? আজকে তানিশাকে নিয়ে যাবি না? কোথায় যাব? কেন, তুই জানিস না? না তো। তানিশা মা তোকে কিছু বলেনি? না, আমাকে তো কিছু বলেনি। তানিশা মা, তুমি অভ্রকে কিছু বলনি? না আম্মু, ভুল হয়ে গিয়েছিল। ঠিক আছে, তাহলে ওকে বলে নিচে আসো। ঠিক আছে আম্মু, আমরা আসছি। ওকে। ওই, আজকে আমাদের বাড়ি নিয়ে যাবি? আমি কেন নিয়ে যাব? তুমি একা যাও, আমি যেতে পারবো না। না, তুই আমার সাথে যেতে হবে। না, আমি পারবো না। কি, তুই যাবি না? যাবো তো। আমি বুঝি না এই কেমন মেয়ে, আমাকে স্বামী হিসেবে মানে না, আবার সবসময় অধিকার ফলাতে আসে। আজাইরা পেঁচাল। কিরে, চুপ করে আছিস কেন? এমনি। ঠিক আছে, এখন রেডি হয়ে আয়। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। তাড়াতাড়ি আয়, নাস্তা করবো। ঠিক আছে। ফ্রেশ হয়ে টেবিলে সবার সাথে নাস্তা শুরু করলাম। নাস্তা শেষ করে রুমে চলে এলাম। এসে শুয়ে পড়লাম। তখন দেখি তানিশা আপু আমার দিকে রাগে চোখে তাকিয়ে আছেন। এইভাবে তাকিয়ে আছো কেন? তুই এসে শুয়ে পড়লি কেন? তো কি বলবো? একটু আগে আমি কি বলেছিলাম? কি বলেছিলে? আমি আজকে আমাদের বাড়ি যাব বলেছিলাম না? যাবো তো। তাহলে এভাবে শুয়ে পড়লি কেন? এমনি, তুমি রেডি হও। ঠিক আছে, তুইও রেডি হয়ে নে। কথা বলতে বলতে হঠাৎ শুনতে পেলাম আমার চাচা চাচি মানে শ্বশুর শাশুড়ি আমাদের নিতে এসেছেন। তাই আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে চাচা চাচি কাছে চলে এলাম। আমি তাদের সালাম দিলাম। আসসালামু আলাইকুম চাচা চাচি, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম বাবা, ভালো, তুমি? আলহামদুলিল্লাহ। চাচি আপনি? আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু তুমি আমাকে চাচি না আম্মু ডাকবে, তুমি আমার ছেলের মতো। ঠিক আছে, আম্মু বলবো। মনে থাকে যেন। ঠিক আছে, আমি একটু আসি আম্মু। ঠিক আছে বাবা, যাও। এরপর সেখান থেকে রুমে চলে এলাম। এসে তো আমি অবাক। আমি কোনো রকমে হাসি আটকে রেখে বললাম, তুমি এটা কি পরেছো? কেন, শাড়ি পরেছি। হাসছিস কেন? তোমার এটা শাড়ি পরা হয়েছে নাকি? হয়নি। একদম হয়নি। একদম এভাবে হাসবে না, আমি শাড়ি পরতে পারি না। আচ্ছা ঠিক আছে, আমি পরিয়ে দিই। তুই পারলে পরিয়ে দে। দিচ্ছি। আমি কাছে গেলাম। তারপর আমি কাছে এসে আপুকে শাড়ি পরিয়ে দেওয়া শুরু করলাম। শাড়ি পরিয়ে দিতে দিতে শাড়ির কুচি যখন আপুর পেটে গুজে দিব
তখন দেখি আপু চোখ বুজে শরীর বেঁকে কাঁপতে শুরু করেছে। তাই তাড়াতাড়ি করে শাড়ি পরিয়ে দিলাম। শাড়ি পরিয়ে দিয়ে বললাম, আচ্ছা এবার চোখটা খোলো। আর এভাবে কাঁদছিলে কেন? না মানে এমনি। বলেই লজ্জা পেয়ে তাড়াতাড়ি করে রুম ত্যাগ করলেন। আর আমি বিছানায় শুয়ে হাসতে লাগলাম। কিছুক্ষণ পর দেখি আপু আবার আসেন। একটা কথা বলি? বলো। বাইরে কেউ যেন বুঝতে না পারে তুই আমাকে বউ হিসেবে মানিস না, আর আমি তোকে স্বামী হিসেবে মানি না। ঠিক আছে, কেউ বুঝতে পারবে না। এবার চল, আম্মু ডাকছে। চলেন। শ্বশুরবাড়ি মধুর হাড়ি, যে খেয়েছে সে বুঝেছে কেমন তাদের খাতিরদারি। অতঃপর শ্বশুরবাড়ির উদ্দেশ্যে সবাই রওনা হলাম। আমাদের বাড়ি থেকে শ্বশুরবাড়ি, সরি এখনও তো শ্বশুরবাড়ি হয়নি, কারণ আপু আমাকে স্বামী হিসেবে মানেন না। যাই হোক, চাচাদের বাড়িতে যেতে 45 মিনিটের মতো সময় লাগে। এসব ভাবতে ভাবতে কখন যে শ্বশুরবাড়ি মানে চাচাদের বাড়ি পৌঁছে গেলাম। বারবার শুধু শ্বশুরবাড়ি মনে হয়। গাড়ি থেকে নামতে যাব, তখন দেখি অনেকগুলো মেয়ে এসে দোলাভাই বলে চিল্লাচিল্লি করছে। নামার সাথে সাথেই তারা আমাকে ঘিরে ধরলো। তখন একটা মেয়ে বলে উঠল, তানিশার জামাই তো অনেক কিউট। আমি তো দেখে প্রেমে পড়ে গেছি। সবার প্রশংসা শুনে আমার খুব ভালো লাগছিল। তখনই হুট করে আপু আমার হাত শক্ত করে ধরলেন। দেখ দোস্ত, আমাদের তানিশা 2 দিনেই জামাই পাগল হয়ে গেছে। তানিশা আমার হাত ধরে টেনে ভেতরে নিয়ে এলেন। তারপর সোজা আপুর রুমে নিয়ে গেলেন আর রাগে লুচির মতো ফুলতে লাগলেন। তখন আপু বলে উঠলেন, ওখানে খুব আনন্দ পাচ্ছিলি তাই না? তা তো একটু, শালি বলে কথা। ওদের সাথে আর কথা বলতে দেখলে পাপ ভেঙে দেবো। যা এখন ফ্রেশ হয়ে আয়। ঠিক আছে। আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে সোফায় বসে পড়লাম। তখনই সব শালি আমাকে ঘিরে বসে পড়ল আর একে একে সবাই পরিচয় দিতে থাকে। সবার সাথে কথা বলছিলাম। তখনই আপু সবাইকে সরিয়ে আমার পাশে বসে পড়লেন। এটা দেখে সবাই তো অবাক, তার চেয়ে বেশি অবাক তো আমি হয়েছে। আপু আমার হাত শক্ত করে ধরে সবার সাথে কথা বলতে থাকেন। কি আজব রে ভাই, স্বামী হিসেবে মানতে তো রাজি নন, তার উপর এমন অধিকার দেখানো। যাই হোক, সবার সাথে আড্ডা দিতে অনেক রাত হয়ে যায়। তারপর খাওয়া দাওয়া শেষ করে আপুর রুমে এসে চাদর বিছিয়ে নিচে শুয়ে পড়লাম। তখনই আপু বলে ওঠেন, অব্র, তোকে নিচে শুতে হবে না। কেন? আমি নিচে ঘুমাই, তুই উপরে ঘুমা। লাগবে না, আমি নিচেই ঘুমাতে পারবো। তোকে যা বলছি তাই কর, বেশি কথা বলিস কেন? আচ্ছা ঠিক আছে। আমি আর কথা না বাড়িয়ে উপরে শুয়ে পড়লাম। সকালে কানের কাছে নিঃশ্বাসের শব্দ আসতে থাকে। চোখ খুলে তো আমি অবাক, কত সুন্দর করে আপু আমাকে জড়িয়ে ধরেছেন আর আমার ঠোঁটের একেবারে কাছে আপুর ঠোঁট। এসব দেখে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না, তাই আপুর ঠোঁট আর আমার ঠোঁট এক করে দিলাম। কিছুক্ষণ পর আপু চমকে ওঠেন। তারপর আপু আমাকে ছাড়িয়ে নিয়ে বলেন, সরি, আসলে রাতে বৃষ্টির সময় ভয় পেয়েছিলাম, তাই এসে শুয়েছিলাম। এই কথা বলে আপু লজ্জা পেয়ে ফ্রেশ হতে চলে গেলেন। আর আমি ভাবতে লাগলাম, কি মেয়েকেই আল্লাহ আমার কপালে দিয়েছেন। তখনই আপু বাথরুম থেকে ফ্রেশ হয়ে বের হলেন। আমি শুয়ে দেখছি আপু ফ্রেশ হয়ে ড্রেসিং টেবিলের সামনে চুল ঠিক করছেন। আমি শুধু আপুকে দেখছি। আসলে যত দেখছি ততই আপুর প্রতি কেমন একটা ফিলিংস হচ্ছে। আপুর প্রতি ফিলিংস হচ্ছে হোক, আপু আমাকে স্বামী না মানার লোক। আসলে আপুকে এই মুহূর্তে যে ছেলে দেখতো সে পুরোপুরি পাগল হয়ে যেত, এত সুন্দর লাগছে আপুকে। ঠিক তখনই আপু আমার দিকে এগিয়ে আসছেন আর আমি ঘুমের ভান ধরে শুয়ে আছে। কি আর কত ঘুমাবি? ওঠ। কি রে, শুতে পাচ্ছিস না? কি বলো? ফ্রেশ হয়ে আয়, নাস্তা করতে হবে, যা। যাচ্ছি, তুমি যাও। আমি বসে আছি, তুই ফ্রেশ হয়ে আয়। ফ্রেশ হয়ে এসে দেখি আপু এখনও বসে আছেন। তখনই আমি বললাম, চলেন। চল। রুম থেকে বের হব, তখনই আপু আমাকে শক্ত করে হাত চেপে ধরে নিয়ে গেলেন। আমি কিছু বুঝলাম না। এসব দেখে সবাই আমাদের দিকে হা করে তাকিয়ে আছেন, মনে হয় যেন আমরা এলিয়েন। সবার কাছে যেতেই দেখি সবাই মুচকি মুচকি হাসছেন। এইসব দেখে আমার খুব লজ্জা লাগতে শুরু করলো আর নিজেকে চোকার মনে হচ্ছে। কিন্তু আর কি বা করার, মাথা নিচু করে টেবিলে বসে পড়লাম। তারপর শুরু হলো জামাই আদর। জীবনে প্রথম জামাই আদর পাচ্ছি। সবাই ওঠার পর ওঠা খাওয়াচ্ছে আর আমি বলির পাঠার মতো খেয়ে যাচ্ছি। কোনো রকম জামাই আদর খেয়ে রুমে চলে এলাম। এসে শুয়ে পড়লাম, শরীর আর নাড়তে পারছি না। তখন আপু রুমে এলেন, এসে আমাকে বলতে লাগলেন, কিরে, জামাইদের কেমন হলো?
আর জামাই আদর, তুমি আমাকে স্বামী হিসেবে মানোই না, তাহলে এটা জামাই আদর কিভাবে হলো? বেশি কথা বলিস কেন? কোথায় বেশি কথা বললাম? কথা শেষ না হতেই আপু চলে গেলেন। তখন রুমে শালিকাদের আগমন। দুলাভাই কি করেন? ওই তো দেখতেই পাচ্ছ কি করছে। দেখছি। আচ্ছা দুলা ভাই, আপনি নাকি গল্প লেখেন? কে বলেছে? দেখলাম এবার একটা গল্প শোনাতে হবে। বলেই সবাই চিল্লাচিল্লি শুরু করলো। কি আর করার, এখন তো শোনাতে হবে। আচ্ছা, তোমাদের একটা কবিতা শোনাই। শালিরা বলেন। কবিতার নাম শালা। আমি তো অবাক, নিশিরাতে জেগে দেখি গাছের ডালে কাক। শালা আমি তো অবাক, চোর ঢুকেছে ঘরের ভেতর, দরজা দিল ফাঁক। শালা আমি তো অবাক। কবিতা শুনে সবাই হাসতে হাসতে মরে যাওয়ার মতো অবস্থা। এইভাবে দেখতে দেখতে কেটে গেল 2 দিন। আজ আমরা বাড়ি ফিরলাম। কথায় বলে না, হাসির পর কান্না আসে, তেমনি শুরু হলো আমাদের সংসারের টানাটানি। দোকান নেই, আব্বু কোনো কাজ করে না, আমি নিজেও কাজ করি না। বলে না, বসে বসে খেলে রাজত্ব শেষ হয়ে যায়, তেমনি আমাদের জমানো টাকাও শেষ হতে শুরু করলো। সংসারে অনেক টানাটানি চলছে, এসব আর ভালো লাগছে না। তাই আপিকুলের কাছে গেলাম। দোস্ত, আমার চাকরির কি করলি ভাই? হয়ে গেছে। জয়েন কবে থেকে করতে হবে? কালকে থেকেই জয়েন করবি। ঠিক আছে, কিন্তু তুই অনেক বড় একটা উপকার করলি ভাই, ধন্যবাদ তোকে। আরে ধন্যবাদ দিতে হবে না, বন্ধু তো বন্ধুর বিপদে আপদেই পাশে থাকে। আমার জায়গায় তুই থাকলে করতি না বল? করতাম। এরপর আফিকুল চলে যান। মনের মধ্যে একটু শান্তি অনুভব করি। আফিকুলকে বিদায় দিয়ে বাড়ি চলে এলাম। রাতে সবার সাথে খাবার খেয়ে একটু ছাদে এলাম। কিছুক্ষণ পর আমার কাঁধে কেউ হাত রাখলো। চেয়ে দেখি আব্বু। আব্বু কিছু বলবে? আসলে কি যে বলবো। বলো তো। তারিশার রেজিস্ট্রেশনের টাকা দিতে হবে বাবা। কত টাকা লাগবে? ৬,০০০ টাকার মতো লাগবে। আচ্ছা ঠিক আছে, কবে দিতে হবে? কালকের পরের দিন। আচ্ছা ঠিক আছে, কালকে দিয়ে দেব। ঠিক আছে। আব্বু তুমি এভাবে কান্না করছো কেন? বলেই আব্বু কান্না করতে করতে চলে গেলেন। আব্বুর কান্না দেখে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, আমিও কেঁদে দিলাম। আব্বু চলে যাওয়ার পর কিছুক্ষণ ছাদেই রইলাম। তারপর সেখান থেকে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ আদায় করে নিলাম। কাউকে কিছু না বলে অফিসে চলে এলাম। আগে থেকেই সব কিছু বলা ছিল, তাই সোজা জয়েন করে ফেললাম। তারপর ম্যানেজার স্যারের কাছে এলাম। আসতে পারি স্যার? আরে অব্র, এসো এসো। স্যার, আমার কাজটা কি জানতে পারি? অবশ্যই। আমার কাজটা কি? তোমার কাজ সেল করা। ঠিক আছে স্যার। আর হ্যাঁ, প্রতিদিন সকাল 8টায় আসতে হবে, দেরি হলে বেতন থেকে টাকা কাটা যাবে। ঠিক আছে স্যার। বলে একটা গাড়ি আর চালকের সাথে বেরিয়ে পড়লাম। সকালে কিছু খাওয়া হয়নি, তাই এক দোকানে সেল করে 4 বিস্কুট খেতে লাগলাম। আর বেশি কিছু খেলাম না, কারণ আমার কাছে টাকা নেই। অন্য কিছু খেলে আর দুপুরে কিছু খাওয়া হবে না। সেল করতে করতে কখন যে দুপুর হয়ে গেছে খেয়ালই নেই। দুপুরে খাবার খেয়ে আবারও সেল করতে লাগলাম। সেল করা শেষ করতে করতে রাত হয়ে গেল। গাড়ি জমা দিতে ফোনের দোকানে চলে এলাম। আমার 2টো ফোন ছিল, তাই একটা বিক্রি করে দিলাম। 10,000 টাকায় বিক্রি করে দিলাম। তারপর বাড়ি চলে এলাম। বাড়ি এসে ফ্রেশ হয়ে আব্বুর কাছে এলাম। আব্বু, টাকা। কিসের টাকা বাবা? তোমার মেয়ের রেজিস্ট্রেশনের ফিস। আমি কিছু না বলে আব্বুর কাছে টাকা দিয়ে রুমে চলে এলাম। একটু পর আপু মানে তানিশা খাবারের জন্য ডাক দিলেন। সবার সাথে খাবার খেয়ে ছাদে চলে এলাম। আজকের চাঁদটা অনেক সুন্দর লাগছে, এসব ভাবছিলাম, তখন কেউ কাঁধে হাত দিল। তাকিয়ে দেখি আপু। কিছু বলবে? টাকা তুই দিয়েছিস তাই না? না মানে। তুই দিয়েছিস নাকি সেটা বল। আমি দিয়েছি। কেন? তুই এত টাকা কোথায় পেলি? আমার ফোনটা বিক্রি করে দিয়েছি। কেন? জানি না। জানি না মানে? আমার ভালো লাগছে না, আমি ঘুমাবো। বলেই সেখান থেকে চলে এলাম। আর বেশি কথা বললাম না, কথা বললে হয়তো কথা আরও বেড়ে যেত। রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে পাখির কিচিরমিচির আওয়াজে ঘুম ভেঙে গেল। নামাজের সময় ছিল, তাই নামাজটা আদায় করে নিলাম। সকালে সবার সাথে নাস্তা করতে বসে পড়লাম। হঠাৎ তানিশা আপু বললেন, আব্বু আমি একটা কথা বলি। মা বলো। বলছিলাম কি, অব্র তো একাই চাকরি করে এখন, সংসার চালায়, আর তাতে ওর অনেক কষ্ট হয়। আমি বলি কি, আমি যদি একটা চাকরি করি তাহলে ওর কষ্ট একটু কম হতো। এই পরিবারের আর কারো ইনকাম করতে হবে না, আমি এখনও মরে যাইনি, মরে গেলে করো। বলে সেখান থেকে রুমে চলে এলাম। আসলে আমি চাই না তানিশা আপু কোনো কাজ করো। আমি রেডি হয়ে অফিসে চলে এলাম। প্রতিদিনের মতো আজকেও একটা
চালক নিয়ে বেরিয়ে পড়লাম সেল করতে। সেল করতে করতে দুপুর হয়ে গেল। তখন সাথে থাকা সোহাগ ভাই বললেন, চলো। দোকানে বসে পাউরুটি খাচ্ছিলাম। সামনে চেয়ে দেখি কেউ আমার দিকে তাকিয়ে আছে। ভালো করে তাকিয়ে দেখি আপু ও তার বন্ধুর সাথে দাঁড়িয়ে আছেন। তাই আমি তাড়াতাড়ি খেয়ে সোহাগ ভাইকে নিয়ে চলে এলাম। এরপর আবার দোকানে সেল করতে লাগলাম। সেল করতে করতে রাত হয়ে গেল। গাড়ি জমা দিয়ে হারছিলাম। পকেটে হাত দিয়ে দেখি টাকা নেই, তাই বাধ্য হয়ে হাতের ঘড়িটা বিক্রি করে দিলাম। বাড়ি এসে সোজা রুমে চলে এলাম। ফ্রেশ হয়ে সবার সাথে খাবার টেবিলে বসে পড়লাম। খাওয়া দাওয়া শেষ করে ছাদে চলে এলাম। ছাদে আসি কারণ আমার মন খারাপ থাকলে ছাদে এসে সময় কাটাই আর চাঁদ দিতে থাকে। অনেক সময় থাকার পর রুমে আসলাম। কাঁথা বালিশ নিয়ে নিচে ছুটে যাব, তখনই একটা কথা বলতাম। বলেন। তুই উপরে ঘুমা, আমি নিচে ঘুমাই। আমি কাপুরুষ নই। একটা মেয়েকে নিচে ঘুমাতে দিয়ে আমি উপরে ঘুমাবো? আপনি ঘুমান। আর কথা না বলে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি আপু গোসল করে আসছেন। এটা দেখে তো আমি আপুর উপর আবারও ক্রাশ খেয়েছি। ভেজা চুলে আপুকে অসম্ভব সুন্দর লাগছে। আপনাদের বলে বোঝাতে পারবো না। আপু আমার দিকে তাকাতেই আমি ঘুমের ভান ধরে রইলাম। তখন আপু বললেন, কি উঠবি না? আর কত ঘুমাবি? সবাই নাস্তা করার জন্য অপেক্ষা করছে। উঠছি, তুমি যাও। তারপর আপু চলে গেলেন। আসলে আপুকে যত দেখছি ততই আপুর প্রতি ফিলিংস হচ্ছে। আমার কপালে হয়তো বউয়ের ভালোবাসা নেই, জীবনটা বেদনাদায়ক। আপু কেন আমার ফিলিংসটা বোঝেন না। ফ্রেশ হয়ে সবার সাথে নাস্তা শেষ করে রুমে এসে শুয়েছিলাম। আজকে শুক্রবার, তাই কাজ নেই। একটু পরে আপু এলেন। ওকে দেখে কেমন যেন লাগলো, মনে হয় অস্বস্তিতে আছেন। আপনার কি কিছু হয়েছে? কই না তো। সত্যি বলছেন তো? মিথ্যা বলছেন না তো? মিথ্যা বলতে যাবো কেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা একটা কথা বলি। বলেন। আমাকে কিছু টাকা দিতে পারবি? কত টাকা? 200 টাকা। ওই দিন হাত ঘড়ি বিক্রি করে যা পেয়েছিলাম সেই টাকা আপুকে দিয়ে দিলাম। আজকে ছুটি, তাই একটু ঘুম দিলাম। বিকেলে একটু ঘুরতে বের হলাম। বন্ধুদের সাথে আড্ডা দিতে মাগরিবের আজান হয়ে গেল, তাই নামাজটা আদায় করে রুমে চলে এলাম। রুমে আসতেই দেখলাম আপু বাথরুম থেকে বের হচ্ছেন। আপুকে দেখে একটু সন্দেহ হলো। আজ এমন তো আগে কখনো হয়নি। এতক্ষণ কোথায় ছিলি? এই একটু বাইরে ঘুরছিলাম। আমাকে নিয়ে গেলি না কেন? আপনাকে নিয়ে যাব কেন? কেন, আমি যেতে পারি না বুঝি? না, আমার সাথে যেতে পারেন না। আমাকে তো স্বামী হিসেবে মানেন না। তার সাথে ঘুরতে নিয়ে যাওয়ার কি আছে? ওকে, সামনে ছুটির দিন নিয়ে যাব। লাগবে না, আমি তোর সাথে যাব না। ওকে, না গেলে আমার কি? আর কত আছে যাওয়ার জন্য? এই কি বললি? কই কিছু না। আমি যাব। এখন না বললেন যাবেন না? এখন যাব, তোর কোনো সমস্যা? না, সমস্যা নেই। তারপর রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ভোর সকালে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে নামাজ আদায় করে নিলাম। তারপর একটু গ্রামটা ঘুরে দেখতে লাগলাম। সকালে আবহাওয়াটা মনটা অনেক ভালো করে দেয়। কত সুন্দর লাগে সকালবেলা। কিছুক্ষণ গ্রামটা ঘোরাঘুরি করে রুমে চলে এলাম। এসে দেখি আপু এখনও ঘুমিয়ে আছেন। ভাবলাম ধাক্কা দেবো কি না, অত কিছু না ভেবে ডাক দিলাম, আপু ওঠেন, সকাল হয়ে গেছে, আর কত ঘুমাবেন? ওই আপু উঠবেন না? কি হয়েছে আম্মু, এত সকাল সকাল ডাকছো কেন? হেতি কয় কি আমি নাকি তার আম্মু? আরে আমি অব্র। ও তুই? কখন থেকে ডাকছি? উঠছি, ওই তো না। সরি। এরপর আপু ঘুম থেকে ওঠে। তারপর আপু কথাটা বলে আপু ফ্রেশ হতে চলে গেলেন। সকালে নাস্তা করে কাজে চলে এলাম। দোকানে সেল দিতে দিতে এক জায়গায় দাঁড়িয়ে গেলাম। আপুর মতো কাউকে দেখতে পাচ্ছি। একটু কাছে গিয়ে দেখি সত্যিই ওটা আপু। কিন্তু আপু এই জায়গায় কি করছে? দেখলাম একটা ফার্মেসিতে ঢুকলো, সাথে আমার ছোট বোনও আছে। তারপর কিছু একটা কিনে চলে গেলেন। আমি বুঝতে পারছি কি কিনে নিয়ে গেল আপু। ভাবছি এখন গিয়ে জিজ্ঞেস করবো কিনা। আপু সেখান থেকে চলে গেলেন। আমিও সেল দিতে চলে এলাম। রাতে খাবার খেয়ে রুমে আসলাম আর আপুর জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর দেখি আপু রুমে এলেন। চোখ মুখ কেমন যেন হয়ে গেছে। নিজেকে একটু সাহসী বানিয়ে বললাম, আপনার সাথে কিছু কথা ছিল। আপনি আজ 11টার সময় কোথায় ছিলেন? আমার কথায় কিছুটা ভয় পেয়ে গেলেন আপু। বান্ধবীদের সাথে? কেন? না এমনি। আপনি ঠিক আছেন তো? ঠিকই তো আছি। না, আপনি ঠিক নেই। আমার কাছ থেকে কিছু লুকাতে চাচ্ছেন। কি লুকাবো আমি? তুই কিসের কথা বলছিস? এইটার কথা বলছি।
প্যাকেটটা সামনে ধরলাম। আসলে আপনারা হয়তো বুঝতে পারছেন না কিসের প্যাকেটের কথা বলছি। ওইটা প্যাড ছিল। অনেকে হয়তো এখন বুঝতে পারছেন। এসব বলে আপু কিছুটা লজ্জা পেয়ে যান। লুকানোর কি আছে এসব? জানি আপনি আমাকে স্বামী হিসেবে মানেন না, কিন্তু নিজের সমস্যার কথা তো বলতে পারেন না। এখন আমাকে বিশ্বাস করে উঠতে পারেননি। না তেমন কিছু না, আসলে বলতে লজ্জা লাগছিল। লজ্জার কি আছে এতে শুনি? কবে থেকে শুরু হয়েছে? 2 দিন হলো। ওকে, তুমি এখানে বসো, আমি আসি। আপুর জন্য গরম পানি করে নিয়ে আসলাম। কি ওগুলো? আপনার জন্য গরম পানি নিয়ে এসেছি। তুই এত কষ্ট করতে গেলি কেন? আমি করে নিতাম। তা তো জানি। কত ব্যথা সহ্য করে হাসি মুখে কথা বলছেন। আপনার আর কয়েকটা দিন কিছু করতে হবে না, রেস্ট নিন। আপু মনে মনে বলতে থাকে, তুই এত ভালো কেন? সবার কত খেয়াল রাখিস, আমার পিরিয়ডের কথা শুনে এত কেয়ার করছিস। যদিও তোকে স্ত্রীর অধিকার দেনি, যদি দিতাম আরও কত কিছু করতি আমার জন্য। সরি অব্র, আমি জানি তুই অনেক ভালো। তোর মতো স্বামী সবার কপালে জোটে না, কিন্তু আমি কেন সে তোকে মেনে নিতে পারছি না। কি ভাবছেন? কিছু না, তুই ঘুমিয়ে পড়। না, যদি আপনার কিছু লাগে। লাগবে না, দরকার হলে তোকে ডাক দেবো। ওকে। এরপর আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন আর কাজে যাইনি। আপুর শরীরটা খারাপ হয়ে পড়েছিল, তাই সারাদিন আপুর পাশেই ছিলাম। যখন যেটা লাগে সব করলাম। ইস, যদি আমাকে স্বামী হিসেবে মেনে নিত তাহলে এই মুহূর্তটা আরও কত সুন্দর হতো। আমার কপালটাই খারাপ। আচ্ছা, ও কি বোঝে না আমি কি কতটা ভালোবেসে ফেলেছি? এক মুহূর্ত ভালো লাগে না আপুকে ছাড়া। রাতে আবার আপুর জন্য গরম পানি করলাম, তারপর ওষুধ খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। আমিও ঘুমাতে আসলাম। আমি শোবার পরে মৃদুস্বরে ডাকলো, অব্র। বলেন। তোকে একটা কথা বলার ছিল। কি? আমি প্রথমদিন তোকে একটা কথা বলেছিলাম, আমি তোকে স্বামী হিসেবে মানতে পারবো না, কিন্তু এতদিন তোকে কাছ থেকে দেখে, তোর কেয়ারগুলো দেখে সত্যি আমি তোকে অনেক ভালোবেসে ফেলেছি। প্লিজ তুই আমাকে তোর স্ত্রী হিসেবে গ্রহণ কর। আমি তো প্রথম দিন থেকেই তোমাকে ভালোবেসে ফেলেছি। কি এতদিন বলনি কেন? আমি কি জানতাম তুই আমাকে ভালোবাসিস? এখন তো জানলে। এখনো কি আপনি বলবো? তুমি করে বলবে। আপুর কাছে এগিয়ে গেলাম। এই, এদিকে আসছিস কেন? আপনিটাকে তুমি করতে হবে তো। আপুর এমন কথা শুনে আমার তো খুশিতে হিরো আলমের গান লাগিয়ে নাচতে ইচ্ছে করছে। মনে সাহস নিয়ে আপুর ঠোঁটের কাছে আমার ঠোঁট এক করতে যাব, ঠিক তখনই ঠাস চমকে উঠেছিলাম। আপু আমাকে থাপ্পড় মারলো কেন? তখনই চোখ খুলে দেখি এটা ছিল স্বপ্ন। মনটাই খারাপ হয়ে গেল। কত সুন্দর একটা স্বপ্ন দেখলাম, এটি যদি বাস্তবে হতো তাহলে কেমন হতো। কিন্তু ওই যে আমার কপাল খারাপ। চারদিকে তাকিয়ে দেখি সকাল হয়ে গেছে। বিছানায় চোখ যেতেই দেখলাম আপু কত সুন্দর করে ঘুমাচ্ছেন, ছোট বাচ্চাদের মতো করে। দেখলেই তো পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা, কিন্তু কিছু করার নেই। এত রোমান্টিক হওয়া আমার জন্য মানায় না। তাই গিয়ে আপুকে ডাক দিলাম, আপু ওঠেন, সকাল হয়ে গেছে। আপনার শরীর কেমন আছে এখন? ভালো। আপুকে তুলে আমি ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে এলাম। দেখি আব্বু বসে আছেন। অভ্র, তোর সাথে কিছু কথা আছে। বলো আব্বু। আমরা দোকানটা নতুন করে শুরু করব ভাবছি। আব্বু, এটা তো ভালো কথা। দোকানটা চালু হলে তোকে আর চাকরি করতে হবে না। পড়ালেখা কমপ্লিট করবি আর তানিশা আমার খেয়াল রাখবি। আব্বু, পরেরটা পরে দেখা যাবে, আগে তো শুরু করো। এইভাবে আমাদের জীবনটা চলছিল। আপু আগের চেয়ে বেশি আমার উপর ঢাক দেখান, আবার অধিকারও খাটান। মনে হয় যেন সত্যি আমি তার পর। কখনো মনে হয় মেনে নিয়েছেন, আবার কখনো মনে হয় এগুলো সবাইকে দেখানোর জন্য করছেন। একদিন আপু বললেন, চল আজকে আমরা ঘুরতে যাই। কোথায় যাবেন? চা বাগান দেখতে যাই। আমার ভালো লাগছে না। কি? আরেকবার বল, দেখ আমি তোর কি অবস্থা করি। আচ্ছা চলেন। এই তো, গুড বাই। এই কেমন মেয়ে রে বাবা, একবার রাগ দেখান আবার রাগ নেই, সব শেষ হয়ে যায়। ও আল্লাহ, এই কেমন মেয়ের পাল্লায় ফেললে। স্বামী হিসেবে মানেন না, কিন্তু স্বামীর অধিকার ঠিক খাটান। মন চাই কচু গাছের লগে ফাঁস দিয়ে মরে যায়। আল্লাহ, আমারে উঠা এলাও। আমি রেডি হয়ে আপুর জন্য অপেক্ষা করতে লাগলাম। মেয়েদের এই একটাই জিনিস, কোথাও যেতে হলে মেকআপ নামের জিনিস তাদের দিতেই হবে। কত সময় ধরে অপেক্ষা করছি, আসার কোনো নামই নেই। হলো আপনার? এই তো চ। আপুর দিকে তাকাতেই আবারও ক্রাশ খেলাম। নীল জামা, সাথে ম্যাচিং করে চুড়ি, চোখে কাজল, অসম্ভব সুন্দর লাগছে, পরীর মতো লাগছে। কি আর বলবো ভাই, এগুলো শুধু নাটকে আর গল্পেই বাস্তব। জীবনে তো একটা পরীর মতো সুন্দর মাইয়াও দেখলাম না, পরী নামের পেতনি দেখেছি।
কি হলো, হাঁ করে কি দেখছিস? কই না তো, চলো। কি হলো, হাঁ করে কি দেখছিস? দেখি পড়ি। এখানে পড়ি পেলি কই? আমার সামনে। মুখ ফসিয়ে কথাটা বলে ফেললাম। আমার কথা শুনে আপু কিছুটা লজ্জা পেয়ে গেলেন। আর পড়ে দেখতে হবে না, চ। চলেন। তারপর আমি গিয়ে আমার বাইকটা বের করলাম। আপু এসে দাঁড়িয়ে আছেন। উঠবেন না? উঠছি তো। বলেই আপু বাইকে উঠে আমার কাঁধে হাত রাখলেন। কাঁধে হাতের স্পর্শে অন্যরকম অনুভূতি হচ্ছিল। এই প্রথম বাইকে কোনো মেয়েকে নিয়ে উঠলাম। চাচাতো বউকে নিয়ে বাইক চালাচ্ছি। খুব ফিলিংস হচ্ছে। এই ফিলিংসটা আপনাদের বলে বোঝাতে পারবো না। তারপর বাইকটি স্টার্ট করে চালাতে শুরু করলাম। কিছুক্ষণ পর বাইকের স্পিডটা একটু বাড়িয়ে দিতেই আপু আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। এতক্ষণ এটি তো চাইছিলাম। নরম শরীর স্পর্শ খুব ভালো লাগছিল। কিছুক্ষণ পর আমরা শ্রীমঙ্গল বদ্ধভূমি ৭১-এর কাছাকাছি চলে এলাম। চায়ের রাজধানী শ্রীমঙ্গল। আমরা বাইক থেকে নামতেই আপু আমার হাত শক্ত করে জড়িয়ে ধরে হাঁটতে লাগলেন। খুব ভালো লাগছিল তখন। আপু নীরবতা ভেঙে বললেন, অভ্র। বলেন। সরি। সরি মানে? কেন? আমি তোকে মন থেকে স্বামী হিসেবে মানি না, কিন্তু সবসময় তোর উপরে অধিকার দেখাই। না ঠিক আছে, আমি কিছু মনে করি না। সব আমার কপালের দোষ। এমন করে বলছিস কেন? কেমন করে বললাম আবার? কিছু না। কিছুক্ষণ আপুর কিছু ছবি তুলে দিয়ে আমি বললাম, কিছু খাবেন? আইসক্রিম নিয়ে। আমি তো জানি মেয়েরা ফুচকা পাগলি হয়, কিন্তু আপনি আইসক্রিম পাগলি কেন? এমনি। তোর কোনো সমস্যা? না, আনছি আমি। আইসক্রিম নিয়ে এলাম। তারপর বললাম, এই নেন আপনার আইসক্রিম। একটা কেন? তুই খাবি না? না, আমি ওসব খাই না, আপনি খান। ওকে। আইসক্রিমটা হাতে নিয়ে বাচ্চাদের মতো খেতে লাগলেন। এত বড় একটা মেয়ে হয়ে বাচ্চাদের মতো আইসক্রিম খাচ্ছেন, কি অদ্ভুত ব্যাপারটা। আপু আইসক্রিম খাচ্ছেন আর আমি তাকে শুধু দেখছি। কি ব্যাপার, অমন করে কি দেখছিস? কই না তো। আমি দেখেছি তুই আমার খাওয়া দেখছিলি। না, দেখতে হবে না, চাইলে তুইও খেতে পারিস। না, আপনি খান। আমি বলছি তুই খাবি। এই রে। আমি খাবো না, আপনি খান। তুই খাবি নাকি আইসক্রিম তোর মুখে মেখে দেবো? আচ্ছা ঠিক আছে। আমি কিছু না বলে হা করলাম। আপু আইসক্রিম আমার মুখে দিলেন। আমি খেতে না চাইলেও বাধ্য হয়ে খেতে হলো। রাগ করলি? আমি সবার উপর রাগ করি না। ও, তো কার কার উপরে রাগ করিস না একটু শুনি। আপনাকে বলবো কেন? আর কিছু না বলে ঘোরাঘুরি করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তায় হঠাৎ আমার একটা ফ্রেন্ড মিতুর সাথে দেখা। কি রে মিতু, কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভালো, তুই? আমিও ভালো আছি। তো তোর কি খবর? এই তো, আর কি। আমরা কথা বলছিলাম, হঠাৎ আপুর দিকে চোখ দিতে দেখলাম আপু রাগে ফুলছেন। কিছু বুঝলাম না। তোর সাথে মেয়েটা কে? ও হলো আমার বউ তানিশা, আর তানিশা আমার ফ্রেন্ড মিতু। ও আপু, আপনি তো অনেক কিউট। ধন্যবাদ আপু। মিতুর সাথে কিছুক্ষণ কথা বলার পর বাড়িতে চলে এলাম। বাড়িতে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। আমি ফ্রেশ হয়ে বিছানায় শুয়েছিলাম। তখন আপু রুমে এলেন। দেখে মনে হচ্ছে কোনো কারণে রেগে আছেন। রুমে এসে আমার সাথে কোনো কথা বললেন না, আমিও বললাম না। রাতে আম্মু খাবারের জন্য ডাকছেন, তাই আমি খাওয়ার জন্য চলে এলাম। খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসি। এসে শুয়ে পড়ি। তখন আপু রুমে এলেন। তখন আমি বললাম, কি ব্যাপার, আপনাকে এমন দেখাচ্ছে কেন? সারাদিন তো ঠিকই ছিলেন। আমার সাথে কথা বলবি না তুই? কেন? আমি আবার কি করলাম? মেয়ে মানুষ দেখলেই গায়ে পড়ে কথা বলতে ইচ্ছে করে, তাই না? কখন আবার মেয়েদের সাথে কথা বললাম? ও, এখন তো মনে করিয়ে দিতে হবে। আসার সময় কি ওই মেয়েটার সাথে কথা বলিস নি? এত হেসে হেসে কি কথা শুনি? ও তো আমার ভালো ফ্রেন্ড। তাহলে ওর কাছে যা, আমার সাথে কথা বলবি না। আমি ওর সাথে কথা বলছি, সাথে আপনার কি? আপনি এত রাখছেন কেন? আমারই তো সব। মানে? কি ছোট? বলে শুয়ে পড়লেন। কি আজব মেয়ে রে বাবা। এখন দেখছি কারোর সাথে কথা বলতে দেবে না। নিজে তো ভালোভাবে কথাই বলে না, আবার অন্য কারোর সাথে কথা বললেও রেগে যান। মেয়েদের মন বোঝা আসলে অনেক কঠিন। কি কখন কি চান তারাই ভালো জানেন। কি বলছিস? আপনি এখনো ঘুমাননি? তুই ঘুমাবি না? ঘুমাচ্ছি। সকালে ঘুম থেকে উঠে তো অবাক। আপু আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছেন। আমার শরীর কাঁপছে, হার্টবিট বেড়ে যাচ্ছে। কিন্তু কি আর করবো, এত রোমান্টিক হলে তো চলবে না। আপুকে ডাকতে লাগলাম, আপু আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছেন কেন? আমি আমার হাজবেন্ডকে জড়িয়ে আছি, তোর কোনো সমস্যা? আপনার হাজবেন্ড মানে? বুঝলাম না।
এখন ঘুমাতে দে, বেশি কথা বলিস না। আপনি ঘুমাবেন ভালো কথা, কিন্তু আমাকে তো ছাড়ুন। আমার ইচ্ছে হয়েছে তাই ঘুমিয়েছি, ডিস্টার্ব করিস না তো। হারামজাদি কয় কি, আমাকে জড়িয়ে ধরে আছে, আবার আমাকেই বলছে ডিস্টার্ব না করতে। মনে হচ্ছে লাথি মেরে মঙ্গল গ্রহে পাঠিয়ে দিই, কিন্তু তৎক্ষণাৎ ভাবলাম যদি সেখানে পাঠিয়ে দিই আমার কি হবে? আমি তো আপুকে ভালোবাসি। নিজেকে শান্ত করে বললাম, আপনি ঘুমান, আমি মানা করেছি নাকি, কিন্তু আমাকে ছাড়ুন। তারপর আপু আমাকে ছেড়ে দেন। আপনি চাইলে আরও ঘুমাতে পারেন। তারপর আমি ফ্রেশ হয়ে নাস্তা করে রুমে এসে দেখি বাচ্চাদের মতো বালিশটাকে জড়িয়ে ধরে শুয়ে আছেন। এটি দেখে আমার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছে। গতকাল দিনটা আমার কাছে অনেক ভালো লাগছিল। যতদিন যাচ্ছে আপুর প্রতি দুর্বলতা কাজ করছে, কেন জানি অনেক ভালোবেসে ফেলেছি। আপুকে ছাড়া হয়তো এখন 1 সেকেন্ডও বাঁচতে পারবো না। আমি কি আমার মনের কথা বলে দেব? কিন্তু তখন যদি রেগে যান? কিন্তু আমার মনের কথা না বলা পর্যন্ত তো আমি শান্তি পাচ্ছি না। সবসময় আপুর প্রতি ভালোবাসা, দুর্বলতা, ওকে স্পর্শ করার ইচ্ছা, ওর প্রতি নেশা আমার ভিতরটাকে শেষ করে ফেলছে। আচ্ছা, আপু কি আমাকে ভালোবাসেন? ওর ব্যবহার দেখে তো তাই মনে হচ্ছে। আপু আমাকে ভালোবাসেন, কিন্তু বলতে পারছেন না। আচ্ছা, আমি কি সরাসরি গিয়ে বলে দেব? আমরা কি সব ভুলে দুজনকে ভালোবাসতে পারি না? আজকে বলেই দেব, যা হবার হবে। এদিকে তানিশা ঘুম থেকে উঠে অভ্রকে কোথাও খুঁজে পাচ্ছে না। সকাল থেকে একবারও দেখছে না। তানিশাও আমাকে ভালোবাসেন, কিন্তু বলতে পারছে না। কারণ একে তো তিনি একজন মেয়ে, তার উপর আমি তার চাচাতো ভাই, তার উপর ছোট। লজ্জার কারণে বলতে পারছেন না, কিন্তু মন থেকে আমাকেই ভালোবাসেন। রাতে বাড়ি আসার সময় আপুর জন্য আইসক্রিম, চকলেট আর ফুল নিয়ে আসলাম। যেগুলো আপু পছন্দ করেন সেগুলো নিয়ে আসি। আজকে আমার মনের কথা বলেই দেব, পরে যা হবার হবে দেখা যাবে। বাড়ি এসে এগুলো নিয়ে সোজা আমার রুমে চলে এলাম। আমার রুমের মধ্যে ঢুকতে যাব, তখনই দেখি আপু কারোর সাথে ফোনে কথা বলছেন। কি যেন মনে করে আর ভেতরে গেলাম না। দরজার পাশে দাঁড়িয়ে শুনতে লাগলাম। তানিশা আপু ফোনে কথা বলছে। হ্যাঁ, আমি সত্যি ওকে ভালোবাসি আর ওর সাথে সারা জীবন থাকতে চাই, কিন্তু এই ঝামেলাটা থেকে আগে বের হই, তারপর আব্বু আব্বুকে সব বলে আমরা দুজনে হানিমুনে যাব। তাদের কথা শুনে আমি তো অনেক বড় একটা ধাক্কা খেলাম। তার মানে আপু অন্য কাউকে ভালোবাসেন। মুহূর্তের মধ্যে আমার সব আশা ভরসা সব নষ্ট হয়ে যায়। আমি কখনো ভাবতেও পারিনি আমি ওর কাছে এত বড় একটা সমস্যা। আমি ফুলগুলো ফেলে দিয়ে আইসক্রিম আর চকলেট ছুটকিকে দিয়ে দিলাম। না, আর নয়, আমি ওকে মুক্ত করে দেব। আমি তাদের মাঝে ঝামেলায় হয়ে থাকতে চাই না। তাই অনেক কিছু ভেবে সিদ্ধান্ত নিলাম আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো। ও যদি অন্য কাউকে নিয়ে সুখে থাকতে চায় আমি বাধা দেব না। আমি রুমে ঢুকতেই আপু ফোন রেখে দিলেন। সারাদিন কই ছিলি? একবারও বাড়িতে দেখলাম না। একটা কাজ ছিল। সারাদিন কিছু খেয়েছিস? তার আমি তোর জন্য খাবার আনছি। না না, আমি খাবো না, বাড়ি থেকে খেয়ে এসেছি। যে কথাগুলো শুনেছি আর খাবার মুখ দিয়ে কি আর যাবে? তোর সাথে আমার কিছু কথা ছিল, অনেকদিন থেকেই তোকে বলতে চাইছিলাম, কিন্তু বলতে পারিনি। জানি না এই বিষয়টা তুই কিভাবে নিবি। অত কিছু না বলে আসল কথাটা বলেই ফেলুন। আসলে আমি তোকে ডিভোর্স দিতে চান, তাই তো? মানে মানেটা খুব সহজ। আপনি আর এই মিথ্যা সম্পর্ক রাখতে চান না, তাই আমাকে ডিভোর্স দিতে চান। সমস্যা নেই, দিয়ে দিব। আপনার ইচ্ছা আমি খুব তাড়াতাড়ি পূরণ করে দেব। আমি ডিভোর্স পেপার রেডি করছি। আপনি আপনার পছন্দ মতো একটা ছেলেকে বিয়ে করে নিন। কিন্তু আমি তো বাড়িতে কিভাবে জানাবেন ওইটা আপনাকে চিন্তা করতে হবে না, আমি ম্যানেজ করে দেব। তারপর আমি আর আবহাওয়া কিছু বলার সুযোগ না দিয়ে ফ্লোরে শুয়ে পড়লাম। আর বেশিক্ষণ কথা বললে হয়তো চোখ দিয়ে বন্যা শুরু হয়ে যেত। যাকে এতটা ভালোবাসি সে আজ আমাকে এভাবে ছ্যাঁকা দিয়ে দিল। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছে মনেই নেই। হঠাৎ কারো কান্না করার আওয়াজ শুনে ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখি তানিশা আপু কাঁদছেন। কি ব্যাপার, এত রাতে কান্না করছেন কেন? কিছু না, এমনি। আজব তো, এত রাতে কেউ কাঁদে? নিচেও ঘুমাচ্ছেন না, আমাকে ঘুমাতে দিচ্ছেন না। আচ্ছা তুই ঘুমা। আমি ঘুমিয়ে যাই। এদিকে তানিশা ভাবতে থাকে, কেন তোকে বলতে পারলাম না আমি তোকে কতটা ভালোবাসি। আমাকে একবার বলার সুযোগ না দিয়ে তুই সব বলে গেলি আমি নাকি ডিভোর্স চাই। কীভাবে ভাবলি এসব? ওকে, তুই যদি আমাকে ডিভোর্স দিয়ে ভালো থাকিস তাহলে চলে যাবো তোর জীবন থেকে অনেক দূরে। তাছাড়া তোকে বিয়ে করে তোর জীবনটা আমি নষ্ট করে দিয়েছি, পারলে ক্ষমা করে দিস। পরদিন আমি উকিলের সাথে যোগাযোগ করে ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করে আসলাম। আমাদের 6 মাসের ডেট দিয়েছে। সেখান থেকে আফিকুলের সাথে দেখা করলাম। তো আমার সব শেষ। কেন, তোর আবার কি হলো? আর কাছিস কেন? তানিশা আমার কাছ থেকে ডিভোর্স চায়।
কি বলছিস এসব তুই? হ্যাঁ, আমি সত্যি বলছি, আমার সাথে চল। কোথায়? চল না। আমি আর আফিকুল একটা বারে আসলাম। এইখানে আনলি কেন? ড্রিঙ্কস করবো তাই। কি, তুই ড্রিঙ্কস করবি? হুম। কিন্তু তুই তো আজ পর্যন্ত একটা সিগারেটও মুখে দিয়ে দেখিসনি। আজকের মতো তো আর কখনো কষ্ট পাইনি। তারপর আমরা দুজনেই ড্রিঙ্কস করলাম। আমি একটু বেশিই খেয়েছি, যার কারণে নিজেকে কন্ট্রোল করতে পারছি না। তাই আফিকুল আমাকে বাড়ি নিয়ে এলেন। বাড়িতে দরজা নক করতেই তানিশা দরজা খুলে দিলেন। ভাবি, আসলে আজকে অভ্র একটু ড্রিঙ্কস করে ফেলেছে। আচ্ছা ঠিক আছে, আপনি ওকে ভিতরে নিয়ে আসুন। তারপর আফিকুল আমাকে রুমে রেখে চলে গেলেন। একটু পরে আপু এলেন। তুই ড্রিঙ্কস করেছিস? কি করেছি? তোর কোনো সমস্যা? তুই তো আগে এমন ছিলি না। সব সময় কি এরকম করতে থাকতে হবে? এই বলে আমি তানিশার দিকে এগোচ্ছি, আর তানিশা পেছন দিকে যাচ্ছে। এদিকে আসছিস কেন? আমার ইচ্ছে হয়েছে, আমি আমার বউকে আদর করব, যা ইচ্ছে তাই করব। আপনার কোনো সমস্যা? আমি তোকে আগেই বলছিলাম। পুরো কথা শেষ হওয়ার আগেই আমি ওকে ধরে ফেলি। কি কি করছিস? ছাড় আমাকে। আজকে আমার বউয়ের অধিকার নিয়েই ছাড়বো। এই বলে তানিশার কাছে যেতে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিলেন। এত জোরে ধাক্কা দিলাম যে আমি আর উঠতেই পারলাম না। একে তো নেশা করা অবস্থায় কখন যে ওখানে ঘুমিয়ে পড়ে নিচেও যায় না। সকালে দেখি আজকে আমার আগেই আপু উঠেছে। তাতে আমার কি, আমি আর ওকে নিয়ে ভাবতে চাই না। ফ্রেশ হয়ে নিচে আসলাম, কিন্তু তানিশাকে কোথাও দেখতে পাচ্ছি না। কি ব্যাপার, গেল কই? তারপর কিচেনে গেলাম, গিয়ে দেখি আম্মু আছেন, তানিশা নেই। আম্মু, তানিশা কোথায়? ও তাসনিয়ার রুমে আছে। আচ্ছা। তারপর তানিশার রুমে গেলাম, গিয়ে দেখি দুজনে বসে কি যেন বলছে। আমাকে দেখে তাসনিয়া বলতে লাগলো, ভাইয়া কেমন আছিস? ভালো, তুই? আমিও ভালো। ভাবিকে ডাকতে এসেছিস? না, এমনিতেই তোকে দেখতে এসেছিলাম। হ্যাঁ, আগে তো এত ভালো ছিলি না, এখন কি ব্যাপার? ভাবি যাও, ভাইয়া তোমাকে দেখতে না পেয়ে মনটাকে সান্ত্বনা দিতে পারছে না। তুই কিন্তু একটু বেশি পেকেছিস। দেখছো ভাবি, তোমার সামনে ভাইয়া আমাকে বকা দিচ্ছেন। এতক্ষণ চুপ ছিল, এবার তানিশা বলল, ওকে, আর চালাতে হবে না, চলো। তারপর আমি আর আপু চলে আসলাম। পেছন ফিরে দেখলাম হারামিটা মিটমিট করে হাসছে। কিছু বলবি? আসলে কালকে রাতের জন্য সরি। কালকে রাতে মনে হয় একটু বেশি করে ফেলেছি। আমি কখনো ভাবিনি এমনটা হবে। প্লিজ মাফ করে দিও। আচ্ছা ঠিক আছে, তাও তুই হুঁশে ছিলি না, কিন্তু তুই ড্রিঙ্কস কেন করেছিস? এমনি, বাদ দাও বলে চলে আসতে চাইছিলাম, তখনই আপু আমার হাত টেনে ধরেন। আপুর হাতের ছোঁয়ায় কেমন যেন বুকের মধ্যে ইলেকট্রিক শক লাগলো। আমাকে ইগনোর করছিস কেন? কই না তো। তাহলে বললি না কেন? এমনি, ভালো লাগছে না। ও আচ্ছা, বলতে হবে না। তারপর আপু চলে গেলে সারাদিন আর একবারও কথা বলেননি। তাতে আমার কি, দুজনে দূরে দূরে থাকাই ভালো। কিছুদিন পর আবার শরীরটা অনেক খারাপ হয়ে যায়। এই কদিনে তানিশার সাথে দরকার ছাড়া কোনো কথা হয়নি, তানিশাও দরকার ছাড়া কথা বলেনি। দেখি সোজা হয়েছো, আমি তোকে জলপটি দিচ্ছি। লাগবে না আমার, আমি ঠিক আছি। লাগবে না মানে? জ্বর তো এখনো কমেনি। তো কি হয়েছে, মরেই তো যাব, তার থেকে তো বেশি কিছু না। এত বেশি বুঝিস কেন সবসময়? আমি বেশি বুঝি তাতে আপনার কি? আজব তো, এরকম করছিস কেন তুই আমার সাথে? কি করছি? কিছু না, এখন চুপ করে থাক। কিছু আর বললাম না, জানি আর কিছু বললে হয়তো কষ্ট পাবে, আর কিছু শুনবেও না, তাই শুয়ে থাকলাম। আপু আমাকে জলপট্টি দিয়ে দিলেন। যতদিন পর্যন্ত সুস্থ হয়নি আমার পাশেই থেকেছেন, কিন্তু একবারও ভালোভাবে কথা বলেননি। এত যত্ন করেন, কিন্তু ভালোবাসি কথাটা বললেও কি হয়, নিজেও কষ্ট পান, আমাকেও কষ্ট দেন। ফাজিল একটা মেয়ে। কিছুদিন পর বলে ও নাকি তাদের বাড়িতে যাবে। কাল আমাকে আমাদের বাড়িতে নিয়ে যাবি। কি ব্যাপার, আগে তো বললে না করতো, আজ বলতেই রাজি হয়ে গেল। পরদিন আপুকে তাদের বাড়িতে নিয়ে যায়। আপুকে রেখে আসতে যাব, তখন বাবা আজকের দিনটা থেকে যা, এখনই আসলি আবার চলে যাবি? না মা, আমার কাজ আছে, ও থাকুক যতদিন থাকার, আমি পরে এসে নিয়ে যাব। আচ্ছা। তানিশার কাছে ওর মা গিয়ে বলল, কি ব্যাপার তানিশা, অভ্রর সাথে কি তোর কিছু হয়েছে? ও এমন ভাবে চলে গেল কেন? তানিশা কিছু না বলে ওর মাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। কি হলো, কাঁদছিস কেন?
কি হয়েছে পাগলি মেয়ে? এভাবে কাঁদছিস কেন? অভ্র কি তোকে কিছু বলেছে? আম্মু, আমি অব্রকে ভালোবেসে ফেলেছি, কিন্তু বলতে পারছি না। ও অন্য কিছু ভেবে আমার উপরে রেগে আছে। তারপর ওর মাকে সব খুলে বলে। আমি অভ্রর সাথে কথা বলে দেখছি। না আম্মু, তোমাকে বলতে হবে না। তুই তো বলতে পারবি না, পাগলি একটা। আমি বলছি। আমি বলবো, তারপর যা হয় হবে। ওকে, তাহলে এবার কান্না থামা, পাগলি একটা। তখন তানিশা আবার বলে, না আম্মু, তোমাকে বলতে হবে না। তখন তানিশা আবার বলে, না আমি বলবো, তারপর যা হবার হবে। এইদিকে আমি বাড়িতে এসে কিছু ভালো লাগে না, মনটা শুধু হাহাকার করছে, কি যেন নেই মনে হচ্ছে। আবুকে ওখানে রেখে এসে তো এখন রুমটা ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। ওকে কি নিয়ে আসবো? কিন্তু এত রাতে কীভাবে যাব? কাল সকালে গিয়ে নিয়ে আসবো, তা না হলে ওকে দেখতে না পেয়ে মরেই যাব। এদিকে রাতটা যেন কাটতেই চাচ্ছে না, এপাশ করছি। এদিকে তানিশাও অস্থির অস্থির লাগছে, কেন যেন অব্রকে ছাড়া ভালো লাগছে না। অনেক কষ্টের পর সকাল হলো, আমি রেডি হয়ে বেরিয়ে পড়বো, তখনই একটা কাজে। তোর আবার কিসের কাজ? আছে একটা জরুরি কাজ, আমি যাচ্ছি বলে চলে আসলাম। এতক্ষণ পর তানিশাপুর বাড়িতে চলে আসলাম। এসে কলিং বেল চাপ দিতেই আমার চাচা মানে শ্বশুরমশাই দরজা খুলে আমাকে দেখতে পান। আরে অভ্র বাবা, এত সকালে যে? ভেতরে আসতে বলবেন না? আরে আয়, এটা তো তোরই বাড়ি। কে এসেছে গো? দেখে যাও, তোমার মেয়ের জামাই এসেছে। ও অভ্র, বাবা ভিতরে এসে বসো। আম্মু, তানিশা কই? ওর ঘরে আছে। আচ্ছা। আমি আর এক মুহূর্ত এখানে না দাঁড়িয়ে আপুর রুমে চলে এলাম। এসে দেখি মহারানী মন খারাপ করে শুয়ে আছেন। আমি একটু আওয়াজ করলাম, দেখলাম কোনো সারা শব্দ নেই। আপনার কি মন খারাপ? দেখি আমার কথা শুনে আমার দিকে তাকালেন, কিন্তু ওকে দেখে মনটা খারাপ হয়ে গেল। মহারানী শুয়ে শুয়ে কাঁদছিলেন। তুই এখানে এসেছিস কেন? কেন, আমার শ্বশুর বাড়ি কি আমি আসতে পারি না? না, আসবি না, চলে যাই এখান থেকে। কিন্তু আমি তো চলে যেতে আসিনি, আমি তো আপনাকে সাথে করে নিয়ে যেতে এসেছি। আমি কেন তোর সাথে যাব? আমি যাব না, তুই চলে যা এখান থেকে। আমি নিয়ে যাব তাই? আমি তো যাব না, আপনি না গেলে। কেন? আমি তোর কি? আপনি আমার চাচাতো বউ। আসছে বউ বউ করতে, যাব না আমি। তানিশা, বললাম তো যাব না। আমি তোমাকে অনেক ভালোবাসি, নিজের থেকে বেশি। চলো আমার সাথে। কি বললি? ভালোবাসি। কাকে? তোমাকে। প্রথম দিন কি বলেছিলাম? আমি এত কিছু জানি না, আমি জানি তুমিও আমাকে ভালোবাসো। আমাকে ভেবে দেখতে হবে। আচ্ছা, কিন্তু বাড়িতে চলো আমার সাথে প্লিজ। কিন্তু আব্বু তো আজকে যেতে দেবে না। সেটা আমি দেখছি, চলো। তারপর আমি ওকে নিয়ে চলে আসতে লাগলাম। আরে তোমরা কই যাও? চাচা, বাড়ি যাব। কিন্তু এখনই তো এলে। আমাদের দরকার আছে। ওদের যেতে দাও। তারপর আমি আর তানিশা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে এসে আজকেই চলে গেল? বুঝলাম না, তুমি আটকালে না কেন? তারপর চাচি সব খুলে বললেন। ফেরা পারেও বটে, দেখো এখন সব ঠিক হয়ে যাবে। আমি তানিশাকে বাড়ি নিয়ে আসলাম। বাড়িতে আসতেই আম্মু বললেন, কি রে, কালকে দিয়ে আসলি, আবার আজকে গিয়ে নিয়ে আসলি? এমনি, ও থাকতে চাইছিল না তাই। এজন্যই সকাল সকাল খুব জরুরি কাজ এটাই ছিল? আমি আর কথা না বলে তানিশাকে রুমে নিয়ে আসলাম। রুমে আসে দেখি ও আমার দিকে রাগে চোখে তাকিয়ে আছে। আমি ভয়ে বললাম, কি ব্যাপার, হমন করে তাকিয়ে আছেন কেন? আমি থাকতে চাইছিলাম না, তাই না? মানে না। তোর আজকে কি করবি দেখ। হয়েছে আপনাদের রোমান্স করা? হঠাৎ কথা শুনে দুজনে চমকে উঠলাম। তুই এখানে কিছু বলবি? বলতেই তো আসছিলাম, কিন্তু তোমাদের রোমান্সের মাঝে চলে আসলাম। তেমন কিছু না। ভাইয়া, আমি কানা না, আমি তোর থেকে বেশি দেখতে পাই। কি বলবি বল। আমার কিছু টাকা দে তো। কত লাগবে? 500। আচ্ছা নে। তোরা রোমান্স চালিয়ে যা। তো ওকে আজকে ছুটকি চলে গেল। তানিশার দিকে তাকিয়ে দেখি লজ্জায় লাল হয়ে আছে। ছুটকির কথা এত লজ্জা পাবেন জানতাম না, তবে এখন আরো বেশি কিউট লাগছে। তাতে খাবার খেয়ে আমি কাঁথা বালিশ নিয়ে নিচে শুতে যাব, তখনই এই তুই বিছানায় ঘুমা। আর আপনি? আমি বিছানায় ঘুমাবো। মানে আপনি আমার সাথে ঘুমাবেন? বেশি খুশি হোস না, মাঝখানে এই বালিশ থাকবে, বালিশের এই পাশে একদম আসবি না। না, না হলে? তোর খবর আছে। বেডি কয় কি, বউয়ের কাছে নাকি যেতে পারবো না? কি কপাল আমার। কিছু বলছিস? না। এখন ভালো ছেলের মতো ঘুমা। আমিও ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায়। উঠতে যাব তখনই ভারী কিছু অনুভব করলাম।
তাকিয়ে দেখি আমার বুকের উপর শুয়ে আছেন আপু। আমার অনেক ভালো লাগছিল, ইচ্ছে হচ্ছিল সারা জীবন এভাবে রাখতে। আমি আর উঠলাম না, যদি ওর ঘুম ভেঙে যায়। এভাবে বুকের ওপর আপুকে জড়িয়ে ধরে আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে আমার আগে আপুর ঘুম ভেঙে যায়। দেখেন আমিও ওকে জড়িয়ে ধরে শুয়ে আছি। ও ওঠার চেষ্টা করতেই আমি আরও জোরে জড়িয়ে ধরি, এমনভাবে জড়িয়ে ধরে শুয়ে আছি আপু যেন বুঝতে পারে আমি ঘুমের ঘরে জড়িয়ে যাচ্ছি। যখন আমার থেকে নিজেকে ছাড়িয়ে নিতে পারছে না, তখন আমাকে ডাকতে থাকে। আব্রো, আই আই আব্রো, ওঠ তাড়াতাড়ি। কি? ওটা ছাড় আমাকে। ও সরি। ওকে ছেড়ে এমন ভাব করলাম যেন আমি কিছুই জানি না। আমি বুঝতে পারিনি। ঠিক আছে। মনে মনে আমি হাসিলাম। মাইয়া দেখি একটু একটু করে লাইনে আসে। পরের দিন আমার আব্বু আম্মু আর ছুটকি আমাদের এক আত্মীয়দের বাড়িতে যান 2 দিনের জন্য। আম্মু যাওয়ার সময় বলে গেলেন যেন ওনার বৌমার খেয়াল রাখি আর ঝগড়া যেন না করি। মুই আর কি কইতাম, আমি তো এখনও অবুঝ বাচ্চা। দুপুর হয়েছে, খুব ক্ষুধা লাগছে। তানিশা কই গেল? তানিশা আপু বল। দুপুর হয়ে গেল তো, কিছু রান্না করেছেন? খুব ক্ষুধা লাগছে। আমি তো রান্না করতে পারি না। কি মজা করছেন আমার সাথে? মজা কেন করবো, আমি সত্যি রান্না করতে পারি না। খাইতে পারেন? মানে? কিছু না। হারামজাদি কয় কি রান্না করতে পারে না, শুধু গিলতে পারে। মেয়ে হয়ে এখনো রান্না করতে শেখেননি? আম্মু কখনো রান্না করতে দেয়নি। মেয়ে মানুষ যখন হয়েছেন একটু তো রান্না শিখতে পারতেন। রান্না করতে পারেন না, বিয়ে করে বরকে কি খাওয়াতেন? এখন কি হবে আমার? বিয়ে তবে করলি কেন? শখই করিনি, জোর করে করাইছে যত সব। কোদা জ্বালায় কী সব বলেছি, খিদে লাগলে মাথা ঠিক থাকে না। আমি কি হোটেল থেকে খাবার এনে খেয়ে নিলাম। মনে হলো তানিশাও কিছু খাননি, তাই খাবারগুলো নিয়ে ঘরে এলাম আমি। এই নেন, খাবারগুলো খেয়ে নেন। আমার মাথা ব্যথা করছে, আমি নিচে ঘুমাচ্ছি। আপনি খাবার খেয়ে নিন। তারপর আমি গিয়ে ড্রয়িং রুমে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলে দেখি সন্ধ্যা নামবে। তানিশাকে ডাকতে রুমে যায়, গিয়ে দেখি খাবারগুলো যেমন রেখেছিলাম তেমনই আছে। তানিশা গেল কোথায়? সারা বাড়ি খুঁজে পেলাম না, তাই ছাদে গেলাম। গিয়ে দেখি মহারানী ছাদে দাঁড়িয়ে আছে। আমি গিয়ে ডাক দিতে চোখ মুছে আমার দিকে তাকালেন। বুঝলাম আমার কথা অনেক কষ্ট পেয়েছেন। ক্ষুধা জ্বালায় তখন আমার মাথা ঠিক ছিল না। আমার হয়তো এমনভাবে বলা ঠিক হয়নি। এখনও খাবার খাননি কেন? এমনি ভালো লাগছিল না। সরি, আমি আপনাকে সেভাবে বলতে চাইনি, প্লিজ মাফ করে দিন। না, সরি কেন বলছিস? তুই তো ঠিকই বলেছিস। না, আমি ঠিক বলিনি, সরি। আমার উপর রাগ করে থাকবেন না। আচ্ছা, রাগ করিনি। সত্যি? সত্যি। তাহলে চলুন, এখন খাবেন। এখন? সারাদিন তো কিছুই খাননি। তারপর আমি ওকে জোর করে এনে খাওয়ার জন্য বসিয়ে দিলাম। ও খাচ্ছিল, আমি চেয়ে চেয়ে দেখছিলাম। কি ব্যাপার, এমন করে আমার খাওয়া কি দেখছিস? কই না তো। আমি দেখছি তুই আমার খাওয়া দেখছিলি। দেখছি তো, কি হয়েছে? কেন, আমার নজর লাগবে না বুঝি? আমি আমার বউয়ের খাওয়া দেখছি, তাতে আপনার কি? কে তোর বউ? কেন? কি বল, কে তোর বউ? আপনি খান, আমি আসছি। এখন আবার কই যাস? রাতের খাবার আনতে। আপনি তো আর রান্না করতে পারেন না। হুম। রাতে দুজনে বসে আছি বারান্দায়। সে আমার কাছে আসলো। আমি কোনো ভনিতা না করে বাইরে থেকে আনা ফুলটা বাড়িয়ে দিয়ে বলি, আপনাকে আপু নয় বউ ডাকতে চাই। আপনাকে তুমি করে বলতে চাই। তুমি কি আমার বউ হবে? সব মেনে আমার সাথে থাকবে? তানিশা কিছুটা সময় আমার দিকে তাকিয়ে থাকে, তারপর মুচকি হেসে বলে, গাধা, তোকে আমি আগে থেকেই ভালোবাসি, আর আমি তো তোর বই হয়ে আছি। চল শুরু করি, সব কিছু শুরু করি। সে আমার কাঁধে মাথা রাখলো, আমি জড়িয়ে ধরি। আর বাকিটা না হয় না বলেই থাক। তারপরে কি হলো সেটা তো আপনারা জানেনই। তো আল্লাহ হাফেজ, টাটা বাই বাই, হ্যাভ ফান, খোদা হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, আর কিছু বলার নেই। টাটা বাই বাই, হ্যাভ ফান, খোদা হাফেজ।